হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমরা আজকে ডিসকাস করব যে আমাদের যে এসএলএসটি পরীক্ষার মধ্যে লাইফ সায়েন্সের স্টুডেন্টরা সব থেকে বেশি ব্যর্থ হয়, অর্থাৎ লাইফ সায়েন্সের স্টুডেন্টরা কাট অফ মার্ক বেশি তুলতে পারে না কেন। অনেক বছর পরে পরীক্ষা হচ্ছে বলে তোমরা জানো না, কিন্তু বিগত যে বছরগুলিতে এসএলএসটি পরীক্ষা হয়েছিল সেগুলি যাচাই করলে দেখা যাবে যে আর্টসের তুলনায় বা পিওর সায়েন্সের তুলনায় শুধুমাত্র লাইফ সায়েন্সের স্টুডেন্টরাই সব থেকে কম পাশ করতে পারে। এবার কেন? লাইফ সায়েন্স কি এত কঠিন? একদমই না, লাইফ সায়েন্স কিন্তু কঠিন না। লাইফ সায়েন্সের মধ্যে আমরা কি পড়ছি? জুলজি, হিউম্যান ফিজিওলজি, আর কি পড়ছি? বোটানি পড়ছি, এই তিনটা পড়ছি। যারা আর্টস পড়ছে তারা কি পড়ছে? পলিটিক্যাল সায়েন্স পড়ছে, এডুকেশন পড়ছে, হিস্ট্রি পড়ছে, জিওগ্রাফি পড়ছে। তো তাদের তুলনায় বা যারা পিওর সায়েন্স পড়ছে তাদের তো এরকম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স আর হলো ম্যাথ, তাহলে ওদের তুলনায় আমরা বায়োলজি স্টুডেন্ট বা যে লাইফ সায়েন্সের স্টুডেন্ট সব থেকে বেশি কেন ব্যর্থ হই? আমরা তো সব থেকে বেশি পারার কথা, কারণ আমরা যখন কলেজ লাইফে পড়ি আমাদের একটা থাকে শুধুমাত্র অনার্স, বাকি সবগুলি আমাদের পাশে থাকে। তাহলে সবগুলি আমার পড়া হচ্ছে, 11-12 সবগুলি পড়া হচ্ছে। তারপর যে মাস্টার ডিগ্রিতে গিয়ে শুধুমাত্র আমরা একটা পড়ছি। তো সেক্ষেত্রে জুলজি, ভুটানি এবং হিউম্যান ফিজিওলজি তিনটাই আমাদের আইডিয়ার ভিতরে। তাহলে তিনটাই যদি আমাদের আইডিয়ার ভিতরে থাকে তাহলে কেন লাইফ সায়েন্সের স্টুডেন্ট সব থেকে বেশি ব্যর্থ হয়? সেই ব্যর্থ হওয়ার 10টা কারণ আমি বিগত যে প্রিভিয়াস ইয়ারগুলিতে কাট অফ মার্ক দেখে বুঝতে পারলাম, যেগুলি চলো এগুলি ডিসকাস করব। ফার্স্ট কথা, যে যারা লাইফ সায়েন্সে এসএলএসটি পরীক্ষা দেবে সবাই গ্রাজুয়েশন পাস, সবাই মাস্টার ডিগ্রি পাস। তো তাহলে এমন না যে ওরা কিছু জানে না, না জানলে কি আর এত ডিগ্রি নিতে পারতো? অবশ্যই তারা কিছু না কিছু জানে, কিন্তু এরপরও ওরা কেন ব্যর্থ হয়? মনে করো 10 জন যদি লাইফ সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষায় বসে, তার মধ্যে হার্ডলি 5 জনও পাস করতে কষ্ট হয়ে যায়। কেন? সবাই কি জানে না? সবাই কি পড়েনি? এমন আছে যে 10 জনের মধ্যে 10 জনই প্রাইভেট স্কুলে জব করছে, 10 জনের মধ্যে 10 জনই টিউশন পড়াচ্ছে বাড়ির মধ্যে, কেউ বেকার বসেনি। তাহলে কেন 10 জনই পাস করতে পারে না লাইফ সায়েন্সের? সেই কারণগুলি আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। যে 10টা কারণ, ফার্স্ট হলো সবার 11-12 বইটা পড়া হয় না। সবাই কি বলে যে এসএলএসটি পরীক্ষার যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে ধরে টপিক পড়ে। এবার দেখো, যেহেতু এটা স্কুলের পরীক্ষা, হ্যাঁ, স্কুলের বইয়ের থেকে কিন্তু প্রশ্ন আসবে, মানে স্কুলের যে টপিকগুলি আছে সেখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে। তুমি এসএলএসটির যে সিলেবাস ধরে বসে থাকলে হবে না। দেখবে এসএলএসটি সিলেবাসের মধ্যে আছে ডিএনএ আছে, তাছাড়া সেল সাইকেল আছে। হ্যাঁ, এই কোষ বিভাজনের মধ্যে ডিএনএ, সেল সাইকেল ছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে। তারপর আলাদা আলাদা টপিক করে দিয়ে দিয়েছে, যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এর বাইরেও কিন্তু অনেক কিছু থাকে। তারপর যেমন সেল সাইকেলের মধ্যে, হ্যাঁ, সেল সাইকেলের মানে বলে দিয়েছে কোনগুলি মানে পড়তে হবে, কিন্তু সেল সাইকেলের মধ্যে অনেক কিছু থাকে কিন্তু। হ্যাঁ, তাছাড়া আমি যদি বলি, যেমন যে আমাদের একটা সেলের মধ্যে কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, তারপর ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, লাইসোজোম থাকে, তারপর যে আমাদের আরো বিভিন্ন অঙ্গ থাকে, কিন্তু কিছু শুধু অঙ্গ আমাদের দিয়েছে পড়ার জন্য, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপর রাইবোজোম, লাইসোজোম, এমন বেছে কয়েকটা দিয়েছে, ঠিক আছে, সবগুলি দেয়নি। কিন্তু কোষের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, যেমন কোষের মধ্যে ভ্যাকুল থাকে, ভ্যাকুলের কিন্তু একটা সব থেকে বড় ভূমিকা পালন করে। তারপর সেল ওয়াল থাকে। তো সেইগুলি কিন্তু একদম প্রপারলি লিখে দেয়নি এসএলএসটি পরীক্ষার মধ্যে, যে এই তোমার পড়তে হবে, এই টপিকগুলি দিয়ে দিয়েছে। কিন্তু এই টপিকের ভিতরে অনেক কিছু চ্যাপ্টার থাকে যেগুলি এসএলএসটি পরীক্ষার সিলেবাসে দেয়নি। তো সেখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেবে, ঠিক আছে। যিনি মনে করো প্রশ্ন করছে সে জানে সেল সাইকেলের মধ্যে ভ্যাকুল আছে, কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু দেওয়া নেই, সে কিন্তু ভ্যাকুলের থেকে একটা প্রশ্ন দিয়ে দেবে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবে না আউট অফ সিলেবাস। তা আন্দোলন করলে কোনো লাভ হবে না। তোমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ত্রিপুরা, সেখানে তোমরা দেখবে যে বিগত 2025-এর এপ্রিল মাসে পরীক্ষা গেছিল ওদের বায়োলজির, মানে যে লাইফ সায়েন্সের TET 2 পরীক্ষা। আমাদের এখানে যেমন প্রাইমারি, আপার প্রাইমারি হয়, ওদের এখানে TET 1, TET 2 হয়। তো TET 2 পরীক্ষার মধ্যে বায়োলজির বা লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলি এসেছে প্রায় সবগুলি কোশ্চেন আউট অফ সিলেবাস। যখনই ওরা আন্দোলন করেছে বা হায়ার অথরিটির কাছে গেছে, তখন কিন্তু ওরা বলে দিয়েছে যে বইয়ের মধ্যে তো আছে, সিলেবাসে নেই, তো কি হয়েছে?
এটা তো যে 8-9 এর সিলেবাসে আছে এনসিইআরটি, তাহলে প্রশ্ন এসেছে এখানে ভুল কি আছে? তো সেখানে লড়াই করে কিন্তু তোমরা পারবে না, কারণ বইয়ের মধ্যে আছে। তুমি যেমন 9, 10, 11, 12 পড়াতে যাবে, সেই এনসিইআরটির বইয়ের মধ্যে যে টপিকগুলি আছে সেটা তোমার এসএলএসটির সিলেবাসে থাকুক বা না থাকুক, সেখানে কিন্তু প্রশ্ন আসতে পারে। সেটা নিয়ে তুমি প্রশ্ন করতে পারবে না বা আন্দোলন করে কোনো লাভ হবে না। যেহেতু 35,000 পোস্ট, তার মধ্যে 5 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, সেই জন্য কিন্তু প্রশ্ন খুব ইজি হবে সেটা ধরে নিতে পারো না। প্রশ্ন কিন্তু মোটামুটি টাফ হবে, ধরা যেতে পারে। এই জন্য আমি টাফ হবে বলেছি বলে আবার ভয় পেয়ে যেও না, এরকম কিছু না। যারা পারে তারা সব কিছুই পারে। তো ফার্স্ট কথা আমাদের জানতে হবে, বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। 11, 12 একদম 11, 12 এর বইগুলি একদম খেয়ে নিতে হবে A to Z, ঠিক আছে? আমার এসএলএসটি সিলেবাসে থাকুক বা না থাকুক। 1 নাম্বার, যে ভুলটা সবাই করে 11, 12 এর বই পড়ে না, সিলেবাস ধরে পড়ে, যার জন্য কিন্তু ফেল হয়ে যায়। পরবর্তী ফেল বলতে যে মেরিট লিস্টে নাম আসে না, তারপর দেখবে মূলত অন্যদের প্রতি সব থেকে বেশি মনোযোগী হয়ে যায়। যারা লাইফ সায়েন্সের স্টুডেন্ট ওরা কিন্তু একটু ভাবুক মনের হয়, ঠিক আছে? যতটা ক্রিয়েটিভিটি হয় ওদের, ওরা কিন্তু ভাবুক মনের হয়। ওরা কি করে, যে অন্যরা কি করছে সেই দিকে কিন্তু লক্ষ্য সব থেকে বেশি করবে। বন্ধু ফোন করে বলবে, কিরে বন্ধু কিছু পড়া হয়নি, কিছু পড়ছি না, পরীক্ষায় পাশ করবো না, এরকম কিন্তু বন্ধু বলবে। তো সেও ভাববে যে আরে আমার বন্ধু তো কিছু পড়েনি, তো আমারও আজকে পড়তে ইচ্ছে করছে না, এরকম কিন্তু হয়ে যাবে। অথচ দেখবে ফোন রেখে তোমার বন্ধু কিন্তু পড়ছে, শুধু তোমার কনসেন্ট্রেশনটা ব্যাক করে দিল। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, এই যে 10 মার্ক নিয়ে তোমরা চিন্তা করে বসে থাকবে যে আরে আমি 10 মার্ক পাবো না, যারা 2016 সালে চাকরি পেয়েছিল তারা 10 মার্ক পাবে, 10 নাম্বার আমি পিছিয়ে যাবো, আমি পাস করতে পারবো কিনা, এই ধরনের চিন্তাধারাগুলি সবার আগে বাদ দিতে হবে। কে কি করছে না করছে তাতে আমার কিচ্ছু আসে যায় না। 5 লাখ ফর্ম ফিল আপ হোক, 1 কোটি ফর্ম ফিল আপ হোক, 35,000 পোস্ট আছে, সেখান থেকে আমার 35,000 পোস্টের দরকার নেই, আমার শুধু একটা পোস্টের দরকার, সেটা ভেবে এগিয়ে যেতে হবে। 3 নাম্বার প্রশ্ন হলো যে কোচিং সেন্টার। আমরা কি করি, নিজের উপর থেকে সব থেকে বেশি কোচিং সেন্টারগুলির উপরে বিশ্বাস করি, যে এত নাম্বার কোর্স এত টাকা দিয়ে ওদের এখানে অ্যাডমিশন নিয়ে নিলাম, এবার ওরা যা পড়াবে তা পড়ে গেলাম। এটা কিন্তু সব থেকে ভুল ধারণা। কোচিং সেন্টারে 100টা স্টুডেন্ট পড়লে দেখবে মাত্র 10টা স্টুডেন্ট পাস করেছে। এরকম কেন? সবাইকে তো সেম ভাবে পড়িয়েছে, তাহলে 100-র মধ্যে 100টা স্টুডেন্ট কেন পাস করেনি? তাহলে কি হয়েছে, যে 10 জন পাস করেছে তারা নিজের সেলফ ভাবে পড়েছে, আবার কোচিং এর সাথে কোচিং এরটাও মিলিয়ে পড়েছে। দেখবে যারা নিট পরীক্ষায় ক্র্যাক করে অনেকে অ্যাডভার্টাইজমেন্ট করে এই সেন্টারে পড়ে পাস করেছে, সেই দেখো সেন্টারে পড়ে কেউ কোনোদিন পাস করতে পারবে না। তার যদি সেলফ স্টাডি না করা হয়, সেলফ স্টাডি করতে হবে, পাশাপাশি কোচিং এর উপরে ভরসা রাখতে হবে। একদমই তুমি যদি 100% কোনো কোচিং সেন্টারের উপরে ভরসা করে নাও, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না। পরবর্তী যে ভুলটা তোমরা করো, পরীক্ষার 10 দিন আগে কি পড়বে তা ঠিক করে রাখতে হবে আগে। হ্যাঁ, 10 দিন আগে যে তুমি কি পড়বে না পড়বে সেটা আগে ঠিক করে রাখতে হবে। যেমন তুমি একটা লাইফ সায়েন্সের পড়ছো সেল সাইকেল, ঠিক আছে? সেল সাইকেলের মনে করো যে এটিপি সিনথেসিস, ঠিক আছে? এই জায়গাটা তোমার একটু মনে করো ডিস্টার্ব হয়, তুমি এখানে একটা হাইলাইটিং করে রাখলে, হ্যাঁ, যে আমাদের হাইলাইটিং পেন আসে, এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখলে, যে এটা আমি পরীক্ষার 10 দিন আগে একটু দেখে নেবো, তাহলে আর ডিস্টার্ব হবে না। কারণ পুরো সিলেবাস তুমি কিন্তু রিভিশন দেওয়ার আর চান্স পাবে না, যেহেতু রুটিন দেওয়ার কিছুদিনের মধ্যেই পরীক্ষা হয়ে যাচ্ছে, ঠিক আছে? যতই আমরা পড়ি না কেন, একটু রিভিশন না দিলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে লেখা যায় না। পরবর্তী যে কোশ্চেনটা তোমরা ভুল করো, ঠিকভাবে তোমাদের স্ট্র্যাটেজিটা সাজাতে পারো না। বায়োলজি কিন্তু সবাই পারো, লাইফ সায়েন্স কিন্তু সবাই পারো, জুলজি জানো, বোটানি জানো, হিউম্যান ফিজিওলজি জানো, কিন্তু কিভাবে সাজাতে হবে সেটা জানো না। প্রথম কথা হলো, আমি সহজগুলি সহজ সাজাবো, তারপর মিডিয়াম সাজাবো, তারপর আমি কঠিনগুলি সাজাবো, ঠিক আছে? সহজগুলি সবার আগে শেষ করে নিলাম, মিডিয়ামগুলি তারপর শেষ করলাম, এবং কঠিনগুলি যখন শেষ করলাম তখন আমি একটা স্টার মার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে? একটা স্টার মার্ক দিয়ে রাখলাম যে এটা আমি পরবর্তী সময়ে আরেকবার দেখে নেব। এরকম ভাবে সাজিয়ে পড়তে হবে। তুমি যদি কঠিনগুলি বাদ দিয়ে দাও যে পরবর্তী সময়ে পড়বো, এই পরবর্তী সময়টা আর কোনোদিন আসবে না। আমাদের বাঙালিদের একটা কথা আছে যে কাল করলে সেটা মহাকাল হয়ে যায়। সেই জন্য তুমি যদি কোনো একটা টপিক রেখে দাও কঠিন বলে, পরবর্তী সময় পড়বে, সেটার জন্য সময় আর কোনোদিন তোমার কাছে আসবে না। সময় এমন একটা জিনিস, একবার যদি চলে যায় সেটা আর কোনোদিন ফিরে আসে না। তারপর আমরা একটা কৌশল ইউজ করবো, সেটা হলো মার্চ কৌশল। মার্চ কৌশল কি? সেটা হলো যে জুলজি, বোটানি
আর হলো আমাদের হিউম্যান ফিজিওলজি। ঠিক আছে, তিনটার মধ্যে সিমিলার কিছু চ্যাপ্টার থাকবে। ঠিক আছে, যেটা জুলজির মধ্যে আছে, ভুটানির মধ্যে আছে, হিউম্যান ফিজিওলজি তো আছে, সেইগুলি আমার আর দেখে ভালো করে মিলিয়ে পড়তে হবে যে জুলজির মধ্যে এরকম বলছে, ভুটানির মধ্যে এরকম বলছে, হিউম্যান ফিজিওলজিতে এরকম বলছে, মানে তিনটার মধ্যে একটা টপিক যাতে একসাথে শেষ হয়, আলাদা আলাদা করে যাতে না পড়তে হয়। আলাদা করলে মনে করো জুলজির মধ্যে এই চ্যাপ্টারটা মনে করো জেনেটিক জুলজির মধ্যে আছে, ঠিক আছে, একদিন লাগলো, ভুটানির মধ্যে জেনেটিক্স একদিন লাগলো, হিউম্যান ফিজিওলজির মধ্যে জেনেটিক্স একদিন লাগলো, তাহলে এখানে তোমার 3 দিন লাগলো। আর যদি তুমি তিনটা মার্চ করে পড়ো তাহলে কিন্তু তুমি একদিনের মধ্যে শেষ করে নিতে পারবে, তাহলে তোমার সময়টা বেঁচে গেল তোমার সময়টা, তাই তো, বেঁচে গেল তোমার সময়টা। 3 দিনের থেকে তুমি 2 দিন বাঁচিয়ে নিলে, এই 2 দিন তুমি অন্য টপিকগুলি পড়তে পারবে। তো সময় বাঁচিয়ে স্মার্ট ওয়ার্ক করে পড়তে হবে, হার্ড ওয়ার্ক তো অবশ্যই করতে হবে, হার্ড ওয়ার্কের পাশাপাশি আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে যাতে আমাদের রেজাল্ট ভালো হয়। কারণ আমাদের এখানে লড়াই হবে আর্টসের স্টুডেন্টদের সাথে, কারণ পোস্ট রিলেটেড হবে, তারপর হবে কমার্সের স্টুডেন্টদের সাথে, তারপর হবে পিওর সায়েন্সের স্টুডেন্টদের সাথে, সবার সাথে কিন্তু লড়াইটা আমাদের সিঙ্গেল লড়াই না। ঠিক আছে, তারপর আমরা দেখব তাছাড়া যাদের 10 মার্ক এক্সট্রা দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তাদের সাথেও লড়াই। তো তারপর আমার সব থেকে বেশি চ্যাপ্টার, মনে করো আমি কিছু চ্যাপ্টার শেষ করতে পারলাম না, কিন্তু ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে আমার মন বলছে, তাহলে কি করব যে এমসিকিউ বেস কোশ্চেনগুলি পড়ে যাব, প্রিভিয়াস ইয়ারের বা কোনো জায়গা থেকে এমসিকিউ বেস কালেক্ট করে পড়ে যাব, এবং প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে 4টা করে মিনিমাম একটা চ্যাপ্টার থেকে মক টেস্ট দিতে হবে। সাপোজ তোমার সেল সাইকেল শেষ, সেল সাইকেল থেকে তুমি 4টা মক টেস্ট বের করবে, 30 মার্কের করে বা 60 মার্কের করে বা 20 মার্কের করে, হ্যাঁ, 4টা তোমার মক টেস্ট দিতে হবে একটা চ্যাপ্টার থেকে বা একটা টপিক থেকে। তারপর অনেকেই বলবে যে মনে পড়ার অভাব, মানে কি মনে পড়ে না কোনো একটা জিনিস, মানে আমি পড়েছি জানি আমার মুখে এসে গেছে কিন্তু আমার হাতে আসছে না, আমি লিখতে পারছি না। সেই ক্ষেত্রে কি করণীয়, সবার ক্ষেত্রে হলো তোমরা উত্তেজিত হয়ে যাও খুব তাড়াতাড়ি, একটা জিনিস পারছো না, মানে ব্রেনের মধ্যে এটা কাজ করছে যে পারবো না, আমার দ্বারা হবে না, এই তোমার মানে খুব দুর্বলতা হয়ে যাও, খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যাও। যখন আমরা উত্তেজিত হয়ে যাই তখন আমাদের শরীরের মধ্যে যে এনজাইমগুলি হয়ে আছে সেগুলি কিন্তু হাইপার টেনশন হয়ে যায়। তো যার জন্য কিন্তু যেটা মনে থাকার দরকার ছিল, মনে করো যেটা আমার 1% মনে আছে সেটা আমি আরো 0% ভুলে যাব। ঠিক আছে, মনে করো যেটা আমার 10% মনে আছে সেটা 1%-এ চলে যাবে যখন আমাদের এনজাইমগুলি যখন হাইপার হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। তো মাথা ঠান্ডা রাখতে হবে, নিজেকে উত্তেজিত করবে না। নিজেকে উত্তেজিত করলে তখন আমাদের যে শরীরের মধ্যে হরমোন থাকে, এনজাইম থাকে, সবগুলি উত্তেজিত হয়ে যাবে, ব্লাড প্রেশার ফ্লো তাড়াতাড়ি হবে, হার্টবিট রেট বেশি হয়ে যাবে। তো তখন কিন্তু তোমার মনে পড়ার চান্স আরো বেশি ভুলে যাবে। আর তোমরা জানো আমাদের ব্রেনের 2টা সাইড থাকে, একটা হলো লেফট সাইড, একটা হলো রাইট সাইড। আর আমরা 90% জিনিস কিন্তু লেফট সাইডের মধ্যে কি করি, সঞ্চিত করি। আমাদের রাইট সাইডের মধ্যে সঞ্চিত করতে হবে, কারণ রাইট সাইডের মধ্যে সব থেকে বেশি আমাদের মনে থাকে। রাইট সাইড কি এন্টারটেনমেন্ট বুঝে, এন্টারটেনমেন্ট বুঝে। ঠিক আছে, তুমি যদি কোনো একটা জিনিস এন্টারটেনমেন্টের মাধ্যমে পড়ো তখন এটা তোমার লেফট সাইডে কিন্তু সেভ না হয়ে রাইট সাইডে সেভ হবে। আর রাইট সাইডে যখনই তোমার সেভ হবে তখনই কিন্তু তোমার মনে থাকবে সব থেকে বেশি। দেখবে যারা উল্টা থেকে বলতে পারে যে মানে 100, তারপর 99, তারপর 98, 97, মানে পটপট করে বলতে পারে, কিন্তু আমরা বলতে পারবো না, কারণ আমাদের এটা লেফট সাইডে কিন্তু স্টোর আছে, যার জন্য মনে করতে অনেকটা টাইম লাগে। কিন্তু ওরা কিভাবে একদম স্পষ্টভাবে বলে দিতে পারে অনেকে যারা মেমোরি খুব হাইপার, এরকম না, একদমই না। ওরা কি করে এন্টারটেইনমেন্ট ভাবে পড়ে যাতে ওদের আমাদের যে রাইট ব্রেন, সেই রাইট ব্রেনের মধ্যে যাতে সঞ্চিত থাকে। ঠিক আছে, তো রাইট ব্রেনের মধ্যে যখনই আমরা এন্টারটেইনের মাধ্যমে পড়বো, রাইট ব্রেনের মধ্যে সঞ্চিত থাকবে, তখনই আমাদের সবকিছু মনে থাকবে। ঠিক আছে, তারপরে আরেকটা ভুল তোমরা যেটা করো সেটা হলো 9 নাম্বার ভুল, যেটা পরীক্ষার একদিন আগে তোমরা রিভিশনে দিতে থাকো বা চিন্তা করতে থাকো, এটা করবে না, মাথা একদম রিল্যাক্স করবে, আর ওই দিন কিছু পড়বে না। মানে পরীক্ষা তোমাদের 7 তারিখ এবং 14 তারিখ, তো 6 তারিখ এবং 13 তারিখ কিছু পড়বে না, ওই দিন শুধু মাথা ঠান্ডা রাখবে। ঠিক আছে, আর যে তোমার এডমিট কার্ড থাকবে, কলম, তারপর যা কিছু লাগে সব কিছু একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে রাখবে যাতে কোনো প্রবলেম না হয়। কেন আমি এই কথাটা বলছি এবার আমি বলি। রেলওয়ের পরীক্ষা কিছুদিন আগে ছিল, এনটিপিসির পরীক্ষা, ঠিক আছে, গ্র্যাজুয়েশন লেভেলে।
এনটিপিসি, কিছুদিন আগে রেলওয়ের পরীক্ষা ছিল এনটিপিসি। তখন কি হয়েছে যে আমি পরীক্ষাটা বসতে চলেছি, ঠিক আছে, আমি বিভিন্ন পরীক্ষা দিই। তো সেখানে এডমিট কার্ডটা আমি ভালো করে পড়িনি, আগের দিন তাড়াহুড়া করেছি, এরকম মাথা ঠান্ডা ছিল না। এডমিট কার্ডটা আমি ভালো করে পড়িনি এবং এডমিট কার্ডে লেখা ছিল যেই ফটোটা দিয়ে তুমি ফর্ম ফিল আপটা করেছিলে সেই ফটোটা তোমার নিয়ে যেতে হবে। তো আমি এটা দেখিনি, মানে তাড়াহুড়ো করেছিলাম, বেশি উত্তেজিত হয়েছিলাম, মানে কোনটা পড়বো না এরকম নিয়ে। পরের দিন যখন আমি পরীক্ষায় গেছি, আমার রিপোর্টিং টাইম ছিল সকাল 7টা AM। সকাল 7টা AM এ কোনো ফটোর দোকান খোলা থাকে না, তোমরা জানা তোমাদের থাকো তোমরা হয়তো। তো 7টার সময় কোনো ফটোর দোকান খোলা ছিল না। তো তখন আমি যখন মানে ঢুকবো তখন আমার সব কাগজপত্র চেক হয়ে গেছে, কিন্তু যখন আমাকে বললো তোমার ফটো কোথায়, তখন দেখলাম যে আমি তো ফটো আনিনি। বলছে এডমিট কার্ডে তো লেখা ছিল, একদম তখন দেখলাম সরাসরি এডমিট কার্ডে লেখা ছিল, কিন্তু আমি এটা দেখিনি, আমার চোখের ভুল ছিল, আমি এডমিট কার্ডটা ভালো করে পড়িনি। তখন কি হয়েছে, আমি এই ফটো ছাড়া ঢুকতে পারিনি, আমার এই এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে এবং আমি এক্সামটায় বসতে পারিনি। তো তার জন্য আমার সব থেকে বেশি আফসোস হয়েছে যে পড়াশোনা করে তুমি যে হার্ডওয়ার্ক করে তুমি একটা এক্সামে বসতে পারবে না। তো সেই দিন আমি অনেকটা মানে কান্না পেয়েছিল আমার, কারণ এবার এনটিপিসির অনেকগুলি পোস্ট ছিল এবং আমি যেই রিজন থেকে ফর্ম ফিল আপ করেছিলাম সেই রিজনে কিন্তু মানে খুব বেশি হাই লেভেলে মার্ক যায়নি। তো সেই দিন আমার খুব কান্না পেয়েছিল এবং সেই 7টার সময় আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোনো ফটোর দোকান পাইনি বলে আমি সত্যি সেদিন ভেঙেছিলাম এবং সেটা আমার ব্যর্থতা ছিল। এবং মানে আরেকটা কথা কি, মানে আমার যেই দিন পরীক্ষা ছিল সেই দিনের আগে দিন আমি আমার একজন ফ্রেন্ডের সাথে কথা বলেছিলাম এবং ওকে বলেছিলাম যে কি কি লেগেছিল, কিন্তু ও আমাকে হয়তো ভুলে গেছে, ও আমাকে বলেনি ফটোটা যে লাগবে, ঠিক আছে। আর আমিও ভালো করে দেখিনি আর অন্যের উপরে একটু বেশি বিশ্বাস করে নিয়েছিলাম, যার জন্য মানে আমি ওইটা যে আমার মনে হলো না যে ফটো লাগবে বা ও আমাকে বলেনি সেইভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিন্তু লসটা হয়েছে, আমি ব্যর্থ হয়েছিলাম, ঠিক আছে। এবং সেদিন সব থেকে বেশি আমার কান্না পেয়েছিল, সব থেকে বেশি আমি পরীক্ষায় ব্যর্থ হয়েছিলাম 1 নাম্বার, 2 নাম্বার বেশি যে ফ্রেন্ডের উপরে ভরসা করেছিলাম যে ও মানে জিনিসটা বলেনি, তো সেই ক্ষেত্রে মানে সেটাও আমার খারাপ লেগেছিল। তো এই দুইটা জিনিস মিলিয়ে মানে সত্যি আমার সেদিন খুব কান্না পেয়েছিল, কারণ এনটিপিসির যে লেভেল 6-এর অনেক বেতন কিন্তু হয়ে থাকে এবং এবার কাট অফ মার্ক মোটামুটি ভালো, সেই বেশি গেছে না, মোটামুটি ভালো গেছে এবং কিন্তু এবার অনেক পরিমাণে পোস্ট ছিল। তো সেটাই তোমাদের বলবো যে কোনোদিনও কারোর উপরে বিশ্বাস করবে না, যে আমার বন্ধুকে জিজ্ঞেস করেনি, সে তো পরীক্ষা দিয়েছে, কি নেবে না নেবে কোনোদিনও বিশ্বাস করবে না, ঠিক আছে। কারণ কম্পিটিশন তোমার ঘরের লোকের থেকে ধরে বাইরের লোকের থেকে ধরে সবার সাথে কম্পিটিশন, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি কি করবে, আগের দিন এডমিট কার্ড থেকে ধরে সব কিছু তুমি গুছিয়ে রাখবে যাতে কাউকে জিজ্ঞেস করতে না হয়। এডমিট কার্ডটা মিনিমাম 2 থেকে 3 বার পড়বে যাতে কাউকে জিজ্ঞেস না করতে হয়, কোনো কাগজপত্র যাতে তুমি ভুলে না যাও। পরীক্ষার আগের দিন মাথা একদম ঠান্ডা রাখবে, মাথা গরম করবে না, না হলে এই যে ব্যর্থ হয়ে যাবে, ঠিক আছে। একবার ব্যর্থ হলে আবার শূন্য থেকে শুরু করতে হয়, এটা একজন টিচার একজন স্টুডেন্ট ছাড়া কেউ বুঝবে না। যখন তুমি ব্যর্থ হয়ে আসবে না, তোমার ঘরের লোকও তোমাকে বুঝবে না, একমাত্র মা বাবা ছাড়া। মা বাবা এমন একটা জিনিস, তারা সব সময় তোমাকে বলবে। এবার যে ইউপিএসসি পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়েছে, জানো তোমরা মেয়েটার নাম কি জানি, আমি কি দুবে জানি, হ্যাঁ ভুলে গেছি। ইউপিএসসি পরীক্ষায় যে ফার্স্ট হয়েছিল কি দুবে জানি ওর নাম, আমি ভুলে গেছি। ওই মেয়েটা ফার্স্ট টাইম যখন পরীক্ষা দিয়েছিল প্রিমিনসে ও ক্লিয়ার করতে পারেনি, পরবর্তী আবার দিয়েছিল প্রিমিনস ক্লিয়ার করতে পারেনি। 3 নম্বর বার যখন ও পরীক্ষা দিয়েছে প্রিমিনস ক্লিয়ার হয়নি, তখন ওর মামা মাসি কাকা কাকি ওর গুষ্টি ধরে পুরো সবাই ওকে বলেছে ছেড়ে দে, তোর দ্বারা হবে না। কিন্তু একমাত্র ওর বাবা একমাত্র বলেছিল যে না তুই পারবি, তোর যদি মনে হয় তুই এটা ক্র্যাক করতে পারবি তুই দে, আমি তোর সাথে আছি। এবং তোমরা জানো যে ইউপিএসসি পরীক্ষা মাত্র 4 বার দেওয়া যায়। তো লাস্ট বার যে ওই মেয়েটার নাম কি আমি ভুলে গেছি, কিন্তু ওর টাইটেলটা মনে আছে দুবে,
ওই মেয়েটা লাস্টবার যখন দিয়েছে ও ফার্স্ট র্যাঙ্ক করেছে, ফার্স্ট র্যাঙ্ক ইউপিএসসির মধ্যে ফার্স্ট র্যাঙ্ক করা মানে বিরাট ব্যাপার, বুঝতে পারছো। এবং ফার্স্ট কলটা ও কিন্তু ওর বাবাকে করেছিল এবং করে বলেছিল যে যখনই ফোনটা করেছিল, আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি এটা ফিল করতে পারি, যখনই ফোনটা করেছিল ওর বাবা বলেছিল যে হয়নি, কিছু হবে না, জীবনে ব্যর্থতা তো আসেই, এটা নিয়ে তো অন্য কিছু হবে। কিন্তু ও তখন বলেছিল 1 সেকেন্ডের জন্য সাইলেন্ট হয়ে যে বাবা আমার হয়ে গেছে এবং আমি ফার্স্ট র্যাঙ্ক করেছি। মানে ওই খুশিটা মা বাবাকে দেওয়া যে কতটা মানে সুখের ব্যাপার, সেটা মানে যে যার সাথে হয় শুধু সেই ফিল করতে পারে, অন্য কেউ ফিল করতে পারবে না। তো তার জন্য মা বাবা ছাড়া জীবনে আর কারোর উপরে বিশ্বাস করবে না, কারণ মানুষ স্বার্থের পাগল। মানুষের সাথে মানে হ্যাঁ উপরে উপরে সব ঠিক আছে, ভিতরগত কারোর উপরে বিশ্বাসের দরকার নেই, যা করবে নিজের উপরে করবে, কারোর উপরে দরকার নেই কিছু করার। একমাত্র মনে রাখবে যে কোনো জায়গায় তুমি আটকাও না কেন, তোমার মা এবং তোমার বাবা উনি তোমাকে বাঁচাবে, আর কেউ বাঁচাবে না। তুমি যতই বন্ধু বলো, যতই তোমার বান্ধবী বলো, আর যাই বলো, কেউ এসে বাঁচাবে না তখন। তো তার জন্য এটা মনে রাখতে হবে যে পরীক্ষার একদিন আগে আমার কারোর সাথে কথা বলার দরকার নেই, কে কি নিচ্ছে না নিচ্ছে আমার দরকার নেই, কারণ আমি আমার জীবনের মানে এক্সপিরিয়েন্সগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জীবনে অনেক ঠুকর খেয়েছি, অনেকে আমাকে বিশ্বাসঘাতকতা করেছে, আমার ফ্রেন্ড সার্কেল থেকে ধরে, মানে আমার জীবনে এমন কোনো মানুষ নেই যে আমাকে ঠকায়নি, অনেকে ঠকিয়েছে আমার। যিনি আমার হাজবেন্ড উনিও আমাকে মানে ঠকিয়েছে, মানে অনেক অনেক কারোর থেকে আমি মানে ব্যর্থতা পেয়েছি জীবনে। তো তোমাদের থেকে আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, যার জন্য বলছি কারোর উপরে বিশ্বাস করবে না। হয়তো মানে পরীক্ষার আগের দিন এডমিট কার্ড, পেন, যা লাগবে সব কিছু একদম নিজে ঢুকিয়ে নেবে, কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করার দরকার নেই যে তুই কি নিচ্ছিস, আমি এটা নেব কি না, দরকার নেই। যা তোমার এডমিটে লেখা আছে সেটা তুমি নিয়ে যাবে, ঠিক আছে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেদিন ব্যর্থ হবে সেদিন তোমার পাশে তোমার মা বাবা ছাড়া আর কেউ দাঁড়াবে না, আর যেদিন তুমি সফলতার দরজায় দাঁড়াবে, সফলতা তোমার কাছে আসবে, সেদিন দেখবে কত মানুষ তোমার সামনে আসবে। তখন মা বাবা পিছে দাঁড়িয়ে দেখবে যে আমার মেয়ে সাকসেস হয়েছে, ভগবানকে বলবে যে ভগবান আমার সন্তানকে এই জায়গায় নেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ। আর বাকি মানুষ আছে না তোমার চারদিকে শুধু ঘুরফির করবে, এটাই রিয়ালিটি। আর লাস্ট একটা কথা যেটা ছিল, পরীক্ষার হলে ঢুকে মাথা একদম ঠান্ডা রাখবে, একদমই তাড়াহুড়া কিছু করবে না। যদি তাড়াহুড়া করো, বায়োলজি এমন একটা জিনিস তুমি ভুলে যাবে। তোমার প্রথমে নিজেকে বলতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে, আমার দ্বারা সম্ভব, আমার পারতেই হবে। আমি আমার মা বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এত বছর ধরে আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে পড়িয়েছে, অনেক স্ট্রাগল করেছে আমাদের জন্য। আমার তোমরা অ্যাকচুয়ালি একটা কথা বলি, তোমরা বাড়িতে গিয়ে তোমার বাবার হাতগুলি শুধু দেখবে। আমি যখনই আমার বাবার হাতগুলি দেখি, মানে হাতগুলি দেখলে মনে হয় যে জীবনে উনি কত পরিশ্রম করেছে আমাদের এই জায়গায় পৌঁছানোর জন্য। তো তাদের সাথে বেইমানি করা যাবে না, তাদের সেই ফলটা দিতে হবে। কোনোদিনও মা বাবা টাকা পয়সা চাইবে না, শুধু এইটুকুই চাইবে যে তুমি জীবনে কিছু একটা করো, তুমি জীবনে কিছু একটা দাঁড়াও। আজও আমার বাবার সাথে যখন আমার কথা হয়, তখন আমার বাবা বলে যে তুই একটু ভালো কিছু কর, সেটাই আমি চাই, আমাকে দেখতে হবে এরকম নয়, হ্যাঁ আমার জন্য কিছু করতে হবে এরকম নয়, হ্যাঁ তুই জীবনে দাঁড়া, এটাই আমি চাই। তো সেটাই। আর একটা মেয়ে এইটুকু পর্যন্ত যেতে গেলে ওর ফার্স্ট অফ অল ফ্যামিলির সাথে লড়াই করতে হবে, তারপর সমাজের সাথে লড়াই করতে হবে, তারপর ওর যদি বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়ির সাথে ওর লড়াই করতে হবে। কারণ আমাদের একটা রুলস আছে যে বিয়ের পরে মেয়েদের পরের বাড়িতে চলে যেতে হয়। তো ওইখানেও গিয়ে পরের মানুষের সাথে থেকে পরেদের সাথে কিন্তু লড়াই করে তোমার এগিয়ে যেতে হবে। তো সেই কথাই বলবো যে সবার প্রথমে নিজের মা বাবার চিন্তা করবে, নিজের চিন্তা করবে, পরে যা হবে দেখা যাবে। তো আমি এটাই চাই যে তোমরা জীবনে কিছু একটা করতে পারো। যে 35,000 পোস্ট বেরিয়েছে, সেখানে একটা সরকারি চাকরি তোমার হোক। একজন শিক্ষকই একজন স্টুডেন্টের ব্যথাটা বুঝতে পারে, এছাড়া কেউ বুঝতে পারে না। আমিও একদিন স্টুডেন্ট ছিলাম, তো আমিও জানি সেই ব্যর্থতার ব্যথাটা।
জীবনে যেদিন তুমি ব্যর্থ হবে সেদিন তোমার পাশে দেখবে কেউ থাকবে না। সেই দিনের কথাটা মনে পড়লে আজও আমার অনেক বেশি কষ্ট লাগে যে জীবনে যখনই ব্যর্থ হয়েছিলাম আমি শুধু আমার বাবাকে আমার পাশে পেয়েছিলাম, কারণ উনি ছোটবেলা থেকে আমাকে বলতো যে তুই একটা কিছু কর, তুই একটা ভালো জায়গায় যা। সেটাই আমি চাই আজও, মানে বাবা এটাই চাই যে আমি কিছু একটা করি। তো সবার মা বাবা এটা চাই। তো কোনোভাবে মা বাবার সাথে বেইমানি করা যাবে না, তাদের যে পরিশ্রমের ফল ওইটা ওদের ফিরিয়ে দিতে হবে, তার জন্য লড়াইটা করতে হবে। কে কি বলছে না বলছে সেটা একদম মাথার বাইরে রেখে দাও, দরকার নেই কারোর সাথে কথা বলার, কারোর কথা শোনার কোনো দরকার নেই। শুধুমাত্র নিজের চিন্তা করো, কিভাবে নিজের জীবনে এগিয়ে যাবে, কিভাবে সফলতা অর্জন করবে সেটা চিন্তা করো। ব্যক্তিগত চিন্তা করলে তুমি সব গুলিয়ে ফেলবে। তো এটাই তোমাদের বলা ছিল। এই 10টা যদি তোমরা মানে ঠিক করে নাও তাহলে তোমাদের কেউ আটকাতে পারবে না। আমি যেহেতু একজন লাইফ সায়েন্সের টিচার, তার জন্য আমি এই জিনিসটা তোমাদের সাথে ডিসকাস করলাম। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু যে বিভিন্ন এমসিকিউ বেস ক্লাস আছে সেইগুলি আমরা নিয়ে আসব, এবং আমাদের কিন্তু মক টেস্ট শুরু হয়ে গেছে। সেখানে 399 রুপিসে তোমরা পেয়ে যাবে 200টা এমসিকিউ বেস মক টেস্ট, যেখানে 180টা থাকবে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজে 30 মার্কের, এবং বাকি 20টা থাকবে 60 মার্কের, যেটা হলো অল ওভার লাইফ সায়েন্স মিলিয়ে, যেটা ভুটানি হিউম্যান ফিজিওলজি অ্যান্ড যে আমাদের জুলজি মিলিয়ে। তো চলো ভাই আজকে এখানে রাখছি, ভালো করে প্রিপারেশন নাও। আমি তোমাদের পূর্ণিমা ম্যাম। যদি তোমাদের কোনো কিছু জীবনে জানার থাকে, যে কোনো বিষয় পড়াশোনা হোক বা যা কিছু হোক, জীবনে যে কোনো জায়গায় আটকাবে, আমার সাথে তোমরা পার্সোনালি ভাবে কন্ট্যাক্ট করতে পারবে, যেটা আমার ফোন নাম্বার 7640889019। তোমাদের পাশে আমি অবশ্যই আছি। যে কোনো সময় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু রাত 10টার পরে না, ঠিক আছে? তখন তো আমরাও আমাদের পার্সোনাল লাইফে থাকি। রাত 10টার আগ পর্যন্ত যে কোনো সময় যে কোনো জিনিস বোঝার থাকে, জানার থাকে, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। চলো ভাই আজকে এখানে রাখছি।